প্রথমেই আমার মনে হয় যে আওয়ামী সবচেয়ে বড় লেসপেন্সার, সবচেয়ে বড় সুবিধাভোগী দুর্নীতিবাজ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাকে অপসারণ করা জরুরি। কারণ তার হাতে এত ক্ষমতা রেখে, তার হাতে একটা মেজর ক্ষমতা রেখে আমার মনে হয় যে আমরা নিরাপদ থাকতে পারবো না। দর্শক আসসালামু আলাইকুম, দর্শক শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত, সেটি জুলাই পরবর্তী আরেকটি বড় একটি বিজয়, যে বিষয়টি নিয়ে দাবি করছিলেন 5ই আগস্টের পর থেকেই সবার মনেই দাবিটি ছিল, সবার মুখেও এই দাবিটি ছিল, কিন্তু অজানা কোনো কারণে এই বিষয়টি সামনে ওইভাবে কার্যকর হচ্ছিল না। সেটি একটি আনন্দের বিষয়, সেটি হচ্ছে আবারও একটি ঈদ মোবারকের ঘটনা। এবং রাষ্ট্র সংস্কারের পরবর্তী পদক্ষেপটি কোন জায়গাগুলো এখন ছাত্র জনতাকে তাদের ভূমিকা রাখতে হবে, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন, আমি যদি পরিচয় করিয়ে দিই, ইতিমধ্যে আপনারা জানেন, আমি যদি পরিচয় করিয়ে দিই, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ পিনাকি ভট্টাচার্য। আর কোনো বিশেষণের কিছু নাই, দাদা আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আবারও ঈদ মোবারক। যোগ দিচ্ছেন ঈদ মোবারক যোগ দিচ্ছেন আপনাদের আরেক প্রিয় মানুষ সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস, আপনাকে স্বাগত জানাই। ঈদ মোবারক। এবং আপনাদের আরেকজন প্রিয় মানুষ, আমার চ্যানেলের নিয়মিত অতিথি মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে নিয়ে এই আলোচনাটা গতকালই করতে চাইছিলাম, কিন্তু পিনাকি দা ছিলেন প্যারিসের বাইরে, ইলিয়াসও ব্যস্ত ছিল, কথা হলো না। তো দাদা, এই যে ধরেন অবশেষে আওয়ামী লীগের এই কার্যক্রম আসলে নিষিদ্ধ হলো, মানে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত, তো এটা কতটুকু কার্যকর হবে বলে মনে করেন, বা এই মুহূর্তে করণীয় কি? কারণ আমরা তো ধরেন নানা রকমের ধানাই পানাই দেখছি, তো উপদেষ্টা পরিষদের ভিতরেই যে অবস্থা দেখি আর কি হাসিনা লোকজনের, তো তাতে আপনি কি মনে করছেন এই জায়গাটা? এখান থেকে আমি আলোচনা শুরু করি। প্রথম বিষয়টা হচ্ছে যে এটা তো অনেক আগে হওয়ার কথা ছিল, এবং উপদেষ্টা পরিষদ কিন্তু গত বছরই একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আওয়ামী লীগের কার্যক্রম এটা বন্ধ থাকবে। কিন্তু এটার আইনি প্রক্রিয়া কি হবে, কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা হবে, আবার পশ্চিমা বিশ্বের একটা চাপ ছিল। পশ্চিমা বিশ্বের চাপটা কিন্তু আবার এটা পশ্চিমা বিশ্বের নিদর্শন। ইন্ডিয়া থেকে পশ্চিমা বিশ্বকে দিয়ে বলানো যে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ হবে। কারণ ইন্ডিয়ার একটা বড় ধরনের চিন্তা আছে যে সত্যিকার অর্থে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি থেকে চলে যায়, তাহলে আমার স্টেকটাকে দেখতে। অবশ্যই এই ক্ষেত্রে আমি মনে করি যে এখন তাদের স্টেক দেখার লোকজন হয়ে গেছে আর কি। এখন মানে তাদের ইন্টারেস্ট এত বিস্তৃত যে বাংলাদেশে তাদের স্টেক দেখার অনেক লোক, ইভেন ফ্যাসিস্ট বিরোধী লড়াই যারা করেছে তাদের মধ্যেও আছে। আমি তাদের নাম বলতে চাই না, তাদেরকে বিব্রত করতে চাই না। কিন্তু এই কাজটা দেখা যাচ্ছে যে মানে প্রফেসর ইউনূসের সরকার তো হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিষ্ঠান একটা দেশে। তো প্রফেসর ইউনূসের সরকারও একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে ওঠা উচিত ছিল, কিন্তু ওনারা রাজনীতিটা করতে পারছেন। দেখা যাচ্ছে যে রাজনৈতিক প্রশ্নে ওনারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, দোদুল্যমান আছেন, এবং জনগণের তরফ থেকে যখন একটা চাপ আসে, যখন সে রাজপথে একটা শক্তি দেখে, তখন সে রাজনৈতিক সিদ্ধান্তটা নিতে সফল হয়। যেটা আমরা দেখেছি 32 নম্বর জয় বাংলা করার সময়, এবং তারপরে এখানেও দেখলাম যে জনতা যখন রাস্তায় নামলো, সেই সময় তারা একটা স্ট্রং পলিটিক্যাল পজিশন নিতে বাধ্য হলো বা নিতে সাহসী হয়ে উঠলো। এই জন্যই বলি যে আমরা আসলে, আমি কনক আর ইলিয়াস একসাথে চলে যাই আর কি দেশে, যে এই কাজটা করি আর কি, যে পলিটিক্যাল সাপোর্টটা রাজপথে তৈরি করি, সো দ্যাট প্রেসিডেন্টের সরকার একটু সাহস পায়। আমার মনে হয় যে যেটুকু এখন অগ্রসর হয়েছে সেটা ভালো হয়েছে, এবং যেই পলিটিক্যাল অ্যালায়েন্সটা গড়ে উঠেছে রাজপথে এই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি এটা মনে করি এটা মার্চ ফর গাজার সাবসিকুয়েন্ট স্টেপ, যেখানে যেই রাজনৈতিক শক্তিটা গড়ে উঠছে একটা ফ্যাসিস্ট বিরোধী, পিওর রাইট ন্যাশনালিস্ট এবং স্ট্রং, আমি যেটা বলবো যে ক্লোজ টু আওয়ার রিলিজিয়াস কালচার, এরকম একটা পলিটিক্যাল ফোর্স তৈরি হয়ে উঠছে। এবং এই পলিটিক্যাল ফোর্সের মধ্যে আমরা এখানে ছাত্রদেরকে পেয়েছি, এনসিপি কে পেয়েছি। এটা আমাদের একটা খুবই বড় অর্জন হয়েছে যে আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যে প্ল্যাটফর্মের উপরে ভর করে আমরা ভবিষ্যতের রাজনীতির পথে অগ্রসর হবো। এবং আমার মনে হয় এটাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে, এই প্ল্যাটফর্মটাই বাংলাদেশের আগামী নেতৃত্ব। দাদা, আমি আবার আসছি আপনার কাছে। দাদা, আপনার সাউন্ডে একটু আনক্লিয়ার মনে হচ্ছে আমার কাছে, হয়তো মাইক্রোফোনের জটিলতা বা অন্য কোনো কিছু। আপনি একটু যদি রিমুভ করে আবার ইয়ে করেন মাইক্রোফোনের পয়েন্ট আর কি।
আমি আবার ঢুকছি তাহলে জি, আবার একটু বলেন। তো ইলিয়াসের তো আপনার কাছে শুনি, এই যে ঈদ মোবারক আওয়ামী লীগ যে কার্যক্রম যে নিষিদ্ধ হলো আসলে কতটুকু কার্যকর হবে, বা এই মুহূর্তে আপনি কি কি মনে করছেন, আপনার পর্যবেক্ষণটা কি? কনক ভাই, আপনি সবাইকে ঈদ মোবারক আগে। আহ, আপনি কালকে জ্যাকসন হাইটে ছিলেন। আহ, বৈষম্য বিরোধী আন্দোলনের যারা এখানে কাজ করেছেন তাদের নেতৃত্বে বিএনপি, জামাতের লোকজনও ছিল, আপামর জনতা এখানে তাদের ব্যানারে সেখানে গিয়েছিল। মূলত যুক্তরাষ্ট্রে আসলে যে ব্যানারে আসলে এখানে বিএনপির লোকজনই বেশি ছিল, এবং সেই আনন্দ মিছিলের সামনে এসে আওয়ামী লীগ, এখানে আওয়ামী লীগের শুধু যে টোকাই শ্রেণীর কয়েকজন ছিল এরকম না, আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ছিলেন, এবং আরো অনেক তাদেরকে এখানকার যে নেতৃত্ব স্থানীয় যারা সবাই ছিলেন, তারা এখানে বিএনপির নারীদের গায়ে হাত দিয়েছেন, ধাক্কাধাক্কি করেছেন, সেটা নিয়ে পুলিশ রিপোর্টও হয়েছে আমি যতটুকু জানি। তো একটা জিনিস চিন্তা করেন কনক ভাই, আপনি যখন এইখানে ছিলেন, আমাদের এইখানে যে কজন আছে সবার পরিবারের উপরেই ছোটখাটো এই হয়েছে, কিন্তু সরাসরি যদি বলি পরিবারের সদস্যদের উপরে আপনার বোনকে ধরে নিয়ে গিয়েছেন। আমি যেদিন 21 টেলিভিশনের চেয়ারম্যান যেদিন জেলে যান, সেদিন আমার ছোট ভাই বাংলাদেশের একটা বেসরকারি টেলিভিশনে সাংবাদিকতা করতো, সেই রাতেই তাকে সেখান থেকে স্যাক করা হয়েছে, এবং সে অফিসে যায়নি, তার সেই বেতন ভাতা সেই জিনিসগুলো আপনার ফেরত দেওয়া হয়নি এখন পর্যন্ত। আপনার বোনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, পিনাকি ভট্টাচার্য ওনার পরিবারের উপরেও নানান ধরনের নির্যাতন এগুলো করা হয়েছে। তো ধরেন আমরা আমাদের পরিবারের উপরে যত ধরনের নির্যাতন অত্যাচার আইনি নানান ধরনের মামলা তো অভাব নাই, সেগুলো এখনো আছে, সেগুলো করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যে এই যে বাইরে বসে বসে তারা এত ধরনের ষড়যন্ত্র করছে, এবং আপনি দেশের ভেতরেও যদি চিন্তা করেন, আমি অনেকগুলো ওদের ইন্টারনাল গ্রুপ যেগুলো আছে সেগুলো আমাকে বিভিন্ন সংস্থা থেকে যখন দেয়, সেগুলো আমি আমার ফেসবুক ইউটিউবে পোস্ট করি। সেই তথ্য ধরে কিন্তু তাদেরকে ধরা সম্ভব, মোবাইল নাম্বারগুলো সেখানে থাকে, এটা ধরে 1 মিনিটের ব্যাপার তাদের ট্রেস করা যে তারা কোথায় আছে, তাদেরকে ধরা হয় না। তো এরা দিনকে দিন এই ধরনের আস্ফালন দেখাচ্ছে বিদেশে বসে বসে। আমরা এখানে বসে অনেক কথা বলেছি, আমরা ইউটিউবে আমরাও এখানে আমাদের যে অ্যাক্টিভিটি সেগুলো করেছি, কিন্তু কোনোদিন কারোর গায়ে হাত তুলে না, কারোর সাথে মারামারি করে না, বরং এরা ওই সময় আমাদের সাথে মারামারি করতো, এখনো করছে। তো বাংলাদেশটা এখন পরিবর্তন হয়েছে, এখনো তাদেরকে এগুলো করতে দেওয়া যাবে না। তো আমরা কারোর বাড়িতে যে হামলা হোক, কারো পরিবারের মানুষের উপরে আঘাত করা হোক, আমরা এটা চাই না, একদমই চাই না আমরা। কিন্তু তাদের তো দেশে তাদের ব্যাপারে তো আইনি ব্যবস্থা নিতে হবে, এটা আমি মনে করি নেওয়া খুবই জরুরি। আর আরেকটা বিষয়, আমাদের গতকালকে আমি পরে যেটা শুনলাম যে আমাদের জুলকারনায়ন সাইর সহ আরো অনেকেরই এই বিশেষ করে কয়েকটা টেলিভিশন চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে, সেই সাথে আমি, আপনি, পিনাকিদা, আমাদের চ্যানেলগুলো তো নিষিদ্ধ আছেই। এখন এটার ব্যাপারে ধরেন বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে এখনো পর্যন্ত আমরা জানি না। এটার সুস্পষ্ট একটা ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে আসতে হবে। প্রথমত হচ্ছে, বাংলাদেশের মানুষ ভারতীয় টেলিভিশন চ্যানেল এই দেশে থাকুক এটা চায় না। এই দেশের মানুষের পারিবারিক যত বিশৃঙ্খলা তৈরির জন্য দায়ী হচ্ছে ভারতীয় এসব সিরিজ, ভারতীয় এসব টেলিভিশন চ্যানেল। এর বাইরেও যদি আপনি চিন্তা করেন, পৃথিবীর ভেতরে সবচাইতে বেশি প্রোপাগান্ডা ছড়ানোর মেশিন হচ্ছে এই ভারতীয় মিডিয়া। তারা কেন আমাদের সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করার পরেও এই দেশে চলমান থাকবে? এই ব্যাপারে সরকারকে একটা সুস্পষ্ট নিতে হবে। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে নিষিদ্ধের ব্যাপারে, দেখেন নিষিদ্ধের এখানে আমি আমার যাদের সাথে আলাপ হচ্ছিল, যারা এটার সাথে ছিলেন, তাদের অনেকের সাথেই কথা হচ্ছিল, এবং আমাদের একটা আলটিমেট টার্গেট ছিল যে আমি তাদেরকে যেটা বলেছিলাম যে ভাই, হতে পারে সরকার এখানে কোনো কিছুই করবে না, কিন্তু তারপরে একটা মেসেজ সরকারকে দিতে হবে যে ভবিষ্যতে তারা যেন এই আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের নতুন করে নির্বাচনে আনা, আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিতে হবে। আরেকটা অন্য ওই যে ওয়াকার যে ধরনের আওয়ামী লীগ আনতে চেয়েছে, রিফাইন আওয়ামী লীগ, এই ধরনের কথাবার্তা যেন বলতে না পারে, এই ধরনের একটা মেসেজ তাদেরকে দেয়া। সো আমার মনে হয় তার চাইতে অনেক বেশি কিছু হয়েছে। তারপরেও ধরেন যদি আপনি মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধের চিন্তা করা যায়, আর যে দাবিটা উঠেছিল সেটা করাতে সমস্যা কোথায় ছিল? অনেকেই, আমাকে একজন বিএনপির খুব উচ্চ পর্যায়ের একজন নেতা বলছিলেন যে ইলিয়াস দেখো, এটা আমার মনে হয় আইনগতভাবে হলেই সবচাইতে ভালো হয়। তা আমি বললাম, মনে করেন শেখ হাসিনা 2 বছর পরে বাংলাদেশে ক্ষমতায় আসলো, আবার আপনি আইন না,
মনে করেন জাতিসংঘের যদি রেজুলেশন দিয়েও যদি আপনি এটা করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ, আপনি কি সেটাকে রাখতে পারবেন? তা আপনি এত আইন দেখাচ্ছেন কেন এখন? ইউনূস সরকার যে বর্তমান ক্ষমতায় এসে সেটার জন্য কি কোনো আইন করা হয়েছিল নাকি? সংবিধান মেনে করা হয়েছে? সেনা প্রধানের কোনো ক্ষমতা আছে কোনো কিছু করা, কাউকে ডেকে নিয়ে এইভাবে রাজনৈতিক কার্যক্রম করা? নাই তো, সবই তো বেআইনি ভাবেই করা হয়েছে। তো এইটার জন্য শুধু আইনি পদক্ষেপ কেন লাগবে? চুপ্পুকে সরাইতে পারা যাবে না কেন? এখনো আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন এখন সবাই ত্যাগী, বিশাল ত্যাগী, অথচ তারা আওয়ামী এখন আছে, ওসি আছে যারা কিনা আওয়ামী লীগের 2-3 থানায় ওসি ছিলেন। আমি কালকে কয়েকজনের তালিকা পেলাম, তাদেরকে আবার ওসির পদে বসানো হয়েছে। তো একটা চক্র তারা এখনো চাচ্ছেন যে আওয়ামী লীগকে কোনো না কোনো ভাবে মাঠে রাখবার, আওয়ামী লীগ যাতে কোনোভাবে, এখন তো বাংলাদেশের মানুষ তো ওই জায়গাতে নেই, যে কারণে পারছে না, ইনিয়ে বিনিয়ে নানান ভাবে তারা চেষ্টা করছেন অন্তত তাদেরকে যেন নিষিদ্ধ না করে রাজনীতি করার একটা সুযোগ যাতে দেয়া হয়, এটাই হচ্ছে তাদের ইয়ে। তো আমি আমার এই জায়গায় আমার বক্তব্য খুব স্পষ্ট যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যতবার দাঁড়াতে যাবে ততবার তাকে শুইয়ে দেবে। আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ গ্রহণ করার ওই জায়গাতে আর নাই। অতএব রাজনৈতিক দল, সেটা জামায়াত হোক, বিএনপি হোক বা অন্য কোনো রাজনৈতিক দলই হোক, কালকে ওই যে কাউয়া কাদেরের আরেক ভাষণ এখন বাংলাদেশে আছে, আপনার জাতীয় পার্টির কাদের কালকে বলছে তারা কোনো দলের এটাতে তারা মানে না, এটা তারা বিশ্বাস করে না। সো এই ধরনের কাদেরের কিন্তু ভিডিও আছে আমার কাছে, আগে থেকে বলে রাখলাম। কাদেরের কিন্তু বহু আগেই ভিডিও ছিল, তা ওরে নিয়ে আর আমি নাড়াচাড়া করি না, কারণ এটারে নিয়ে নাড়াচাড়া করার মতো জিনিস না। সো বেশি লাফালাফি করার দরকার নাই কাদের সাহেব। কাদের সহ বিএনপি, জামায়াত যারাই আওয়ামী লীগকে জায়গা দিতে চাবেন, বাংলাদেশের মানুষ তাদেরকে বরং আওয়ামী লীগের মতো নিষিদ্ধের জায়গায় নিয়ে যাবে। অঘোষিত নিষিদ্ধ হয়ে থাকবেন, মানুষের হৃদয়ে জায়গা পাবেন না। অতএব সিদ্ধান্ত আপনাদের, আপনারা জনগণের সাথে থাকবেন নাকি আওয়ামী লীগের সাথে থাকবেন, ভারতের সাথে থাকবেন, টোটালি আপনাদের উপরে। ধন্যবাদ ইলিয়াস। আসলে বিষয়টা হচ্ছে যে ধরেন নর্মালি তো আমাদের রাজনৈতিক যে পরিবর্তন, বিশেষত আমরা 90 পরবর্তীতে দেখছিলাম যে একটা দল আসে, একটা দল যায়, 5 বছর পর পর মানুষ তাদের মতো করে সিদ্ধান্ত নেয় কাকে রাখবে, কাকে সরাবে। তো এবার আসলে আওয়ামী লীগ যেভাবে গণহত্যা করেছে, যেভাবে গুম খুনের সঙ্গে যুক্ত ছিল 16টা বছর, এরপর আওয়ামী লীগকে সাপোর্ট করার কোনো কারণ নাই। দাদা একটু কথা বলেন, একটু দেখি আপনার সাউন্ডের কি অবস্থা। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে এবার? এখন বেটার, এখন অনেক বেটার আগের চেয়ে। তো সুমন ভাই আপনার কাছে একটু আসি। আপনি যুক্ত ছিলেন সেই জুলাই আন্দোলনের আগে থেকেই, আপনি বিষয়গুলো খুব মনিটর করছিলেন, আপনি নিজেও এখানে যোগ দিয়েছেন, আপনি যুক্ত ছিলেন। পাশাপাশি আপনি হচ্ছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার একজন ভিকটিম, আপনি নির্যাতিত। তো সবকিছু মিলিয়ে এই যে আওয়ামী লীগের এই যে আপনার পিনাকিদার ভাষায় জয় বাংলা হয়ে যাওয়া, মানে জয় বাংলা হয়ে যাওয়ার পথে আছে আর কি। তো কিভাবে দেখছেন এই যে নিষেধাজ্ঞা, কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা, এটি আপনার দৃষ্টিতে আপনি কি মনে করেন? ভাই, প্রথমে আপনাদেরকে কংগ্রাচুলেট করি, কংগ্রাচুলেশনস। আপনারা 3 জন, ভারত, মোদি আপনাদেরকে নিষিদ্ধ করছে, এটা একটু বড় অ্যাওয়ার্ড, অ্যাচিভমেন্ট। কিন্তু যদিও ওর কাছ থেকে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমরা বসে নাই, বাট ওই যে বলা হয় না যে ইন্ডিয়া যারা শত্রু মনে করে সে হচ্ছে আমাদের সব থেকে বড় বন্ধু। তো আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। এখন একটা প্যাটার্ন একটু দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, দাদা জয় বাংলার কথা বললো, বাট প্যাটার্নটা কি? এই যে যারা গুম খুন এবং অন্যান্য অর্থ পাচার, দুর্নীতি, এই সব কিছুতে আওয়ামী লীগের সাথে ছিল, তাদের ব্যাপারে দেখবেন এই ভ্রমণে নিষেধাজ্ঞা, তাদের বিরুদ্ধে মামলা, এই জিনিসগুলা তারা যখন বাইরে সেফলি চলে যাইতেছে তারপরে হইতেছে। কিন্তু অনেকে বাইরে আছে, আমি অবাক হয়ে যাই যে তাদের পাসপোর্ট, ভ্রমণ, পরিবার সহ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হইতেছে। এটা কি ভ্রমণে নিষেধাজ্ঞা নাকি ফেরত আসার নিষেধাজ্ঞা, সেটা একটা বড় কোশ্চেন। আমরা এটাও জানি যে পতিতা হাসিনাকে যদিও বলা হয় পালাই গেছে, বাট তাকে অ্যাকচুয়ালি অর্কেস্ট্রেটেড ওয়েতে সেফলি একটা এক্সিট দেওয়া হয়েছে। এবং এই আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা পথ খোলা রেখে এবং তাকে নিষিদ্ধ করার জায়গাটা ডিলের মধ্যে ফেলে এতদিন পরে যখন করা হলো, একটু তাকায় দেখেন এর মধ্যে কি হয়েছে। এখন আওয়ামী লীগ দেশে যতটা না অ্যাক্টিভ, অবশ্যই তাদের শক্তি আছে, এটা আমি অস্বীকার করব না, বাট তারা যেই পরিমাণের টাকাগুলাকে সেফলি নিয়ে যেতে পারছে, ইভেন 2 মাস আগে পর্যন্ত তাদের আওয়ামী লীগ নেতাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা বাংলাদেশ ব্যাংকে এবং অন্যান্য ব্যাংক থেকে সেটা চলে গেছে। এখন পর্যন্ত ইলিয়াস একটা প্রোগ্রামে সকালবেলা বলছেন যে শেখ হাসিনার চাচা শেখ কবির, তাকে হাজার হাজার কোটি টাকার কন্ট্রাক্ট এখনো দেওয়া হচ্ছে এবং দেওয়া হয়েছে। তো
আওয়ামী লীগকে গায়েগতরে যে শক্তিটুকু, সেই শক্তিটুকু কিন্তু মাসলটাকে তাকে বাড়ানোর সুযোগ দিয়ে তারপরে সরকার, এখন আমি সরকারের এই সিদ্ধান্ত যতটুকু নিচ্ছে স্বাগত জানাই, বাট আমার অবশ্যই কোশ্চেন আছে বর্তমানে যে উপদেষ্টা বা যারা সমস্ত ক্ষমতার কেন্দ্রে তাদের সদিচ্ছা কতটুকু আছে। তারা কি অ্যাকচুয়ালি চাইছে যে না ঠিক আছে আওয়ামী লীগ তাদের শক্তিটাকে বাইরে নিয়ে যাক, সেখান থেকে তাদের সেই শক্তি সংহত করে, শুধু আওয়ামী লীগ হিসাবে না, আওয়ামী লীগ তো এখন সরাসরি নিজে আওয়ামী লীগ হিসেবে আসবার, তারে যদি আমরা নিষিদ্ধ নাও করি সে আসবে না লজ্জার চোটে, বাট আওয়ামী লীগের যেই ঘুঁটিগুলো এখানে আছে, সেই রাজনৈতিক দল হোক, সরকারি কর্মকর্তা কর্মচারী হোক, অথবা বাহিনীর মধ্যে হোক, তাদেরকে মোটামুটি একটু আবার অক্সিজেন দিয়ে তাদেরকে তাজা করি, সেই তাজা করার সময়টা নেওয়া হয়েছে। সেই সময় নিয়ে তারপর এখন আমাদেরকে বলা হচ্ছে যে একটা প্রক্রিয়ার মধ্যে থেকে তাদেরকে নিষিদ্ধ করা হবে এবং সেটা একটা সম্ভাবনার কথা বলা হয়েছে। সেই পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ থাকবে। আওয়ামী লীগের কার্যক্রম কি বাংলাদেশে কতটা আছে? আওয়ামী লীগের কার্যক্রম তো এখন মেইনলি ভারতে তাদের দাদার বাড়িতে বসেই হচ্ছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গতকালকে সভার কথা, মানে কাজের কথা ইলিয়াস বললেন, ইউকেতে দাদা বলতে পারবেন, প্যারিসে হয়তো তারা সংঘবদ্ধ না, বাট যুক্তরাজ্যে আমরা দেখতে পাচ্ছি তারা কতটা শক্তি সংহত করতেছে। তারা এর মধ্যে দুতিয়ালির কাজগুলো সমস্ত কিছু করতেছে। এখন আমরা যদি এই নিষিদ্ধের কাজটা যেটা সময় মতো করতে পারতাম, তাহলে সুবিধা হতো কি, আমরা ডিপ্লোম্যাটিক্যালি বাকি দেশগুলাকে, আমাদের যারা কূটনৈতিক চ্যানেলে যারা আছেন তাদেরকে বলে দিতে পারতাম যে ভাই এরা একটা নিষিদ্ধ সংগঠন, তোমরা তাদেরকে তোমাদের মাটিতে প্যাট্রোনাইজ করো না, বা তাদের নাম করে তাদের বিদেশি বা ছায়া সংগঠন যেগুলো আছে তোমরা তাদেরকে প্যাট্রোনাইজ করতে পারবে না, বাট সেই শক্তির জায়গাটুকু আমরা করতে দিছি। এবং এখন আজকে যখন তাদেরকে নিষিদ্ধ করার জায়গায় আসছে, একটা বাধ্য হয়ে আসছে, সরকার নিজে থেকে করে নাই, তার সদিচ্ছা থেকে সময় মতো করে নাই, আমাদের চাপে পড়ে করছে, জনতার চাপে পড়ে করছে। তো আমি মনে করি এটা তাদের শুধুমাত্র একটা গা বাঁচানোর জায়গা। আমি সাধুবাদ জানানোর সাথে সাথে আমি অনেকটাই স্কেপটিক্যাল যে তারা এটা সদিচ্ছা থেকে করছেন কিনা, এবং পরবর্তীতে রাজনৈতিক পালাবদল বা নির্বাচন যাই হোক না কেন, যদি আমরা সংস্কারটুকু কমপ্লিট করতে না পারি, সেখানে ওই শুধুমাত্র দলকে নিষিদ্ধ করে আমি এই আওয়ামী ফ্যাসিবাদ বা এই গুম খুনের সেই কালচারকে ঠেকাইতে পারবো না। সরি, আমি খুব অপটিমিস্টিক হতে পারলাম না, বাট এটা আমার একদম নির্মোহ একটা উপলব্ধি। জি সুমন ভাই, আমি আপনার কথার সাথে একমত। কারণ ধরেন যে জায়গাগুলো আমরা দেখছি, গতকাল থেকে একটি স্ক্রিনশট বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে যে দলীয় বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। এটি হচ্ছে 5 সেপ্টেম্বর 2024 একটা সংবাদ, যেটি আসলে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত না। পরে আমি ইন করে দেখলাম যে এটি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত না, এবং যুগান্তরের এই পত্রিকাটা পাওয়া যায় নাই, কিন্তু বিবিসিতে এই সংক্রান্ত একটা খবরের ইয়ে ছিল, যেটি তারা বলছে যে যুগান্তরের প্রথম পাতার খবর, বিচারের আগে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই। এবং সেখানে আসলে তারা উপদেষ্টা আসিফ মাহমুদের একটি বক্তব্যকে কোট করেছে, এবং আসিফ মাহমুদ তখন, এটা আসলে তার নিজের মন্তব্য ছিল, যদিও বলা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের মিটিং এর পরে এসে তিনি বলেছেন এই কথাগুলো, যার ফলে একটু বিভ্রান্তি তৈরি হয়েছিল। যে আসিফ বলেছেন যে ফ্যাসিবাদী শক্তি, পরাজিত শক্তিকে বিভিন্নভাবে পুনর্বাসনের কর্মসূচি দেখা গেছে। আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। তো এটি নিয়ে নানা রকমের কথা আসছে, যেটি আমরাও শুনতে পাচ্ছিলাম যে দাদাও বলছিলেন যে আগে একটা সিদ্ধান্তের মতো হয়েছিল বা আলোচনা হয়েছিল। এখন এই জায়গাটা, এই যে সিদ্ধান্তটা, এটি কিন্তু ছাত্র জনতার, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহর একটি উদ্যোগের পরে অনেকটা বাধ্য হয়েছে। ছাত্ররা, রাজনৈতিক দলগুলো, ছাত্র জনতা যখন অবস্থান নিয়ে নিল, তখন এই সিদ্ধান্তটা আসতে বাধ্য হয়েছে, গতকাল গেজেট হয়েছে। কিন্তু উপদেষ্টা পরিষদের ভেতরে আমি যদি একটা বক্তব্য দেখাই, মানে এই মানসিকতা তার পরিবর্তন হয়নি। যে অবস্থায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকার পালিয়ে গেছে, পাবলিক পারসেপশন আছে, অনেকে মনে করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার। তো এই ব্যাপারে আপনারা কি বলছেন? আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে, সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটা বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একটু সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আনকোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির রেটরিক হিসাবে ইউজ করে, সেটা না। সত্যিকার অর্থে সেরকম থাকলে
তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে, বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। তো দাদা আপনার কাছ থেকে শুনি, ধরেন এই জাতীয় মানে তত্ত্ব মাথায় নিয়ে যিনি বসে আছেন, গুরুত্বপূর্ণ উপদেষ্টা, এবং এর বাইরে তো আওয়ামী লীগের আওয়ামীপন্থী, আওয়ামী লীগের কে সার্ভ করা, আওয়ামী লীগের তাকে সুবিধা নেওয়া, মানে এ নাম্বার অফ উপদেষ্টা, এ নাম্বার অফ সহকারী কিন্তু সরকারে বসা। তো আপনি কি মনে করেন যে মানি টক্স ভাই, মানি টক্স। তো এখন পরবর্তী সংস্কারটা কি, মানে এখান থেকে আমরা আলোচনাটা শুরু করি। এখানে আমি আজকে একটা এপিসোড করেছি আর কি, মানে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা আমাদের চিন্তাটা সলিড ছিল না। হ্যাঁ, মানে আসলে আওয়ামী লীগকে কেন আমরা নিষিদ্ধ করতে চাই, এটা কি আমরা গণদাবি দিয়ে করছি? যেমন ধরেন মির্জা ফখরুল বলল যে জনতা সিদ্ধান্ত নেবে, এটা কি আসলে জনতার সিদ্ধান্তের বিষয় নাকি এটা রাষ্ট্রের সিদ্ধান্তের বিষয়? এবং আসলে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগকে আমরা কেন নিষিদ্ধ করব, এই প্রশ্নটার খুব সলিড জবাব আমাদের গণপরিসরে ছিল না। আমার মনে হয় যে আমরা এখন এটার জবাবটা পেয়েছি, জন্য আওয়ামী লীগকে আসলে আমরা নিষিদ্ধ করতে পারলাম এইভাবে। প্রথম বিষয়টা হচ্ছে যে কোন দল একটা দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, এইটা ডিপেন্ড করে একটা কন্ডিশনের উপরে। সেটা হচ্ছে যে সেই দলটা সেই রাষ্ট্রের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বা বুনিয়াদি যে নীতি, সেইটার সাথে সঙ্গতিপূর্ণ কিনা। এখন বাংলাদেশের বুনিয়াদি যে ফাউন্ডেশনাল যে প্রিন্সিপাল, সেটার সাথে আওয়ামী লীগের তফাৎটা কোথায়, আওয়ামী লীগের বিরোধটা কোথায় হলো? নাম্বার ওয়ান, আওয়ামী লীগ রাষ্ট্র যেটাকে, রাষ্ট্রের যে ইনস্টিটিউট, মানে রাষ্ট্র তো ইনস্টিটিউটের সমষ্টি, মানে সেখানে পুলিশ থাকবে, আর্মি থাকবে, বিডিআর থাকবে, প্রশাসন থাকবে, আমলাতন্ত্র থাকবে, নির্বাচন কমিশন থাকবে, ব্যুরোক্রেসি থাকবে, এইটাই মিলেই তো তার পুরো ইনস্টিটিউট। তো এই ইনস্টিটিউট গুলোকে সে ধ্বংস করেছে। তার মানে রাষ্ট্রের যে ফাউন্ডেশনাল প্রিন্সিপাল সেটাকে সে নষ্ট করেছে। প্রত্যেকটা আর্মিকে নষ্ট করেছে, জুডিশিয়ারিকে নষ্ট করেছে, পুলিশকে নষ্ট করেছে, প্রশাসনকে নষ্ট করেছে, ব্যুরোক্রেসিকে নষ্ট করেছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, রাষ্ট্রের কাজ হচ্ছে নাগরিককে সুরক্ষা দেওয়া। এটা হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকের যে কন্ট্রাক্ট, যেটা আমরা সংবিধান বলি। উল্টা রাষ্ট্রটাকে তৈরি করছে নাগরিকের জীবনটাকে অনিরাপদ করার জন্য। মানে আমি এর বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবো, কোনো ফলস অভিযোগও দিতে পারছি না, মিথ্যা অভিযোগও দিতে পারছি না যে তাকে মিথ্যা অভিযোগ দিয়ে আমি তাকে জেলে ঢুকাই দেবো, সেটাও আমি করতে পারছি না। কিন্তু আমার তাকে জেলে ঢুকাইতে হবে, তাকে আমার নির্বাসনে দিতে হবে, তাকে আমার আটকাইতে হবে। সেই জন্য আমি কি করবো? আমি আয়নাঘর বানাবো, একটা দুইটা না, হাজার হাজার আয়নাঘর বানাবো সারা দেশে, এবং সেইখানে আমি বিনা বিচারে নাগরিককে তুলে ধরে দিনের পর দিন রেকর্ড ছাড়া আটকে রাখবো। সো নাগরিকের জীবন করেছে অনিরাপদ, নাগরিকের জীবনের সুরক্ষা সেটা সে নষ্ট করেছে। 3 নাম্বার, আমি আমার নেতা নির্বাচন করতে পারবো ভোট দিয়ে, সেই নেতা নির্বাচন করার ক্ষমতাকে আমার হাত থেকে কেড়ে নিয়েছে। 4 নাম্বার, রাষ্ট্রে বাংলাদেশের যে ফাউন্ডেশনাল প্রিন্সিপাল সাম্য, মানব সত্তার মর্যাদা, তো মানব সত্তার মর্যাদা, সাম্য এবং গণতন্ত্র, তিনটাকেই সে ধ্বংস করেছে, নষ্ট করেছে। এই দলটাকে তো রাখতে পারি না আমরা। এটাকে তো মানে আমি কি বাংলাদেশে একটা ডাকাত দলকে অপারেট করতে দেবো যে আমি ডাকাতি করব? ভাই হ্যাঁ, আমারও তো সংগঠন করার স্বাধীনতা আছে, ডাকাতিও তো একটা সংগঠন, তাই না? মানে কয়েকজন লোক মিলে একটা সংগঠন করে, তো আমি কি ডাকাতের সংগঠন করতে দেবো? করতে দেওয়া উচিত? মানে ধরেন ডাকাতের দল যদি একটা কনস্টিটিউশন বানায়, একটা ঘোষণাপত্র বানায় যে আমার হচ্ছে যে আমি ডাকাতি করব, এবং ডাকাতি করার যে ডাকাতি করে যা আমি পাবো সেটা আমি দরিদ্র মানুষের মধ্যে বিলাই দেবো, এটা এরকম যদি একজন কেউ করে, আমি একটা রবিনহুড হবো আর কি। সেটা একটা গঠনতন্ত্র থাকবে। আপনি ডাকাতি করবেন আর আমরা বলবো যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানে ওইরকম আপনি মানুষ আমরা বলবো এটা তো মুক্তিযুদ্ধের সপক্ষের দল। হ্যাঁ, আমি কি এটাকে করতে দেবো? আমি তো এটা করতে দেবো না। মানে ডাকাতি যত মহৎ উদ্দেশ্য নিয়ে করা হোক না কেন, আমি তো সেটাকে করতে দেবো না। তো ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্টরি কোনো অর্গানাইজেশন দেশে থাকতে পারবে না। এখন এটা যদি বাংলাদেশ সব দল আমরা সবাই মিলে যদি বলি যে না থাকুক, এটা থাকা উচিত, তারপরে এটা থাকতে পারে না। রাষ্ট্রকেই নিজের জন্যই সেটাকে ধ্বংস করতে হবে, নষ্ট করতে হবে, তাকে নিষিদ্ধ করতে হবে। আর আমরা যদি সবাই মিলেও বলি
যে না এই দলে থাকা চলবে না, কিন্তু এটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না, তাহলে তাকে আমরা নিষিদ্ধ করতে পারি না। এই জায়গাটায় আমাদের আসলে একমত হইতে হবে। হ্যাঁ, এখন বলতেছে না এই যে কতজন যে কথা কামাল বলে না যে এটা একটা ফ্যাসিবাদী আমরা দলকে কেন নিষিদ্ধ করব, এমনকি আসিফ নজরুল যেটা বললেন যে আমরা দলকে কেন নিষিদ্ধ করবো, এই দলের এত আছে, আমরা এটা করতে পারি না। নো, আপনি আগে দেখবেন আসলে এই দলটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করেছে কিনা। যদি করে আপনি এখানে রাখতে পারবেন না, যদি না করে আপনি এটাকে কোনোভাবে নিষিদ্ধ করতে পারবেন না। প্রশ্নটা ওই জায়গাটায়, প্রশ্নটা এইটা না যে আমি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি কি পারি না। 2 নাম্বার হচ্ছে এটা জনমতেরও বিষয় না। যেমন আমরা যদি সবাই মিলে মনে করি যে একটা দলকে আমরা নিষিদ্ধ করে দেবো, কিন্তু এটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে এটা কন্ট্রাডিক্ট করে না। হ্যাঁ, যেমন ধরেন মানে জামাতের নিষিদ্ধ, জামাত যে নিষিদ্ধ করলো আওয়ামী লীগ, জামাতের নিষিদ্ধ করাটা কি এটা কি বৈধ? এটা কি করতে পারে? সে পারে না। কারণটা হচ্ছে জামাত রাষ্ট্রের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না। মানে তার কাজ মুক্তিযুদ্ধের পর থেকে, তার কাজ 1971-এর 16 ডিসেম্বরের পর থেকে, তার কাজ, তার গঠনতন্ত্র, তার সংবিধান, তার রাজনীতি, কোনো কিছু বাংলাদেশের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না। সেজন্য আমরা জামাতকে যে নিষিদ্ধ করেছি এটা এক জিনিস না। এবার বোঝা গেছে, মানে ক্লিয়ার হয়েছে বিষয়টা। এই জায়গাটাতে এসে এটা ইভেন রাজনৈতিক দলগুলো এখানে এসে প্রবলেম করছে। আসিফ নজরুল যেটা বললেন সেটাও, আসিফ নজরুল ইভেন এখন পর্যন্ত ওনার ধারণাটা ক্লিয়ার না। কারণ কয়েকদিন আগে উনি বলছিলেন যে সব রাজনৈতিক দল যদি চায় তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে পারে। এখন সব রাজনৈতিক দল চাইলো এবং আমরা দেখলাম যে আওয়ামী লীগ বাংলাদেশের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না, তাহলে কি আমরা নিষিদ্ধ করে দেবো? করবো না তো। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হয়েছে কারণ আওয়ামী লীগ বাংলাদেশের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে, এটা থাকতে পারে না। এই বিষয়টা একটু স্পষ্ট হওয়া দরকার যে এখানে আবেগের বশে কোনো কাজ হচ্ছে না। এখানে যা হচ্ছে সবকিছু যুক্তিবদ্ধভাবে আমরা কথাগুলো বলছি, আমরা এই দাবিগুলো করছি। এবং ধরেন যে একটা সময় তো 2009 পর্যন্তই নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিছে, আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিছে, জামাত থেকে যোগ দিছে, জামাতে গেছে। তো এগুলো নিয়ে কিন্তু কেউ কখনো প্রশ্ন তোলে নাই যে না দিতে পারবে না, এটা হবে না। কিন্তু এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে আমরা আওয়ামী লীগকে সমর্থন করা মানে মানবতা বিরোধী অপরাধকে সমর্থন করা, মানুষের বিরুদ্ধে যে অবস্থান আওয়ামী লীগের ছিল গত 15 বছরে সেটাকে মেনে নেওয়া। দুঃখিত। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ তো রাষ্ট্র হিসেবে এক্সিস্ট করতেছিল না। মানে বাংলাদেশ যে একটা রাষ্ট্র, মানে বাংলাদেশের একজনকে ধরে নিয়ে যায়, সেখানে ডিজিএফ এর অফিসের মধ্যে তাকে ইন্টারোগেট করে, এটা কল্পনা করা যায়? হ্যাঁ, মানে তাহলে রাষ্ট্র কোথায়? তাহলে বাংলাদেশ রাষ্ট্র নাই আসলে। হ্যাঁ, বাংলাদেশ রাষ্ট্র ভারতের একটা ছায়া অধিকৃত জনপদ হয়ে গেছিল। হ্যাঁ, যা খুশি তাই করতে পারতেছে তারা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে, যা খুশি তাই। এমনকি এসে বলতেছে যে রাজনৈতিক দলগুলোকে বলতেছে তুমি নির্বাচনে যাও, তোমাকে নির্বাচনে যেতে হবে, তাছাড়া জামাত বিএনপি ক্ষমতায় চলে আসবে। হ্যাঁ, এটা এসে ভারতের পররাষ্ট্র সচিব এসে বলতেছে বাংলাদেশের একজন রাজনৈতিক দলের প্রেসিডেন্টকে। হ্যাঁ, তো তাহলে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে এক্সিস্ট করতেছিল, পুরো রাষ্ট্রটাকে ধ্বংস করে ফেলছিল। এবং আপনি যেটি বলছিলেন মেজর সুমন আহমেদ কিন্তু বিডিআর এর ঘটনার পর প্রথম ব্যক্তি যিনি ডিজিএফআই নির্যাতনের শিকার হন এবং রয়ের দ্বারা ইন্টারোগেটেড হন আর কি, প্রথম ব্যক্তি। আচ্ছা, র কি বলেছিল, পরিচয় দিয়েছিল যে আমি র থেকে নাকি না, এটা আপনি বলছিলেন, বুঝছেন? সুমন ভাই আপনার আনমিউট করেন, সুমন ভাই আপনি আনমিউট করেন। জি, ইন্টারোগেশনের যেই পর্যায়টাতে আমি দেখতেছিলাম কন্টিনিউয়াসলি ইংলিশে কথা বলতেছে। বাকি যারা ওই ইমরান ইবনে রউফ আর রাশিদুল আলম, একজন পলাতক আর একজন এখনো বিজেপিতে আছে, তারা বাংলায় কথা বলতেছে। আর বাকি 2 জন যাদেরকে আমি কাউকে দেখতে পাচ্ছি না, তারা ইংলিশ, এবং বাট আমি একটু বুদ্ধি করে বাংলাতে রিপ্লাই গুলা দিচ্ছিলাম। তখন দেখা গেল পজ, মানে আমি বাংলায় বলতেছি ওরা তো বুঝতে পারতেছে না। তখন ডিজিএফ এর যে ডেস্ক অফিসার সে সেগুলাকে সম্ভবত ইন্টারপ্রেট করে দিতেছিল, ওই জন্য পজ আসতেছিল। আর আপনি তো দাদা ইন্ডিয়ানদের যে অশুদ্ধ ইংলিশ ডড করে, সেটা আমরা সবাই অভ্যস্ত। তো ওই 2 জন তারা ভারতীয় ছিল, র বা যে কোনো এজেন্সি তারা ভারতীয় ছিল। কেউ পরিচয় দেয় না এবং পরিচয় দিবেও না, তো তারা ওই সাহস তাদের নাই। মানে ওটা ওই 2009 এর ওই ঘটনা। আচ্ছা, এখন ওই যে যিনি ইন্টারভিউ করেছিলেন পরিচয় দিয়ে বাংলাদেশের যে বিজিবি, যে ডিজিএফআই, মানে এখন বিজিবিতে আছে আপনি বললেন, এখনো সে সার্ভিসে? হ্যাঁ, এখনো সে সার্ভিসে। সে কিন্তু ডিজিএফআই তে ছিল না, সে কিন্তু আরেকটা ইউনিটে, সেও আমাদের সাথে একই সাথে বিলখানার ভিতরে ঢুকলো। বাট এবং রাশিদুল আলম সেও তখন কিন্তু ডিজিএফ এর পোস্টিং এ ছিল না। এই যে অতি উৎসাহী লোক যারা মনে করে যে আওয়ামী লীগকে রাখবার এবং বাঁচানোর জন্য তাদেরকে জানপ্রাণ দিতে হবে, তারা সমস্ত কোড এবং আইন ভঙ্গ করে অতি উৎসাহিত হয়ে
সেখানে আমাকে ইন্টারোগেট করছে। তো তার মধ্যে রাশিদুল আলম, সে জানে যে সে কতগুলো পাপের সাথে সংশ্লিষ্ট এবং আমি যে তাকে এক্সপোজ করবই, তো সে কিন্তু পালায় চলে গেছে, এখন সম্ভবত ইউএই বা কোথাও আছে। ইমরান ইবনে রউফ সে কিন্তু এখনো আছে বিজেপিতে কর্নেল হিসাবে, মাঝে মাঝে একটু ছবি টবি চেহারা দেখায়। সে এটা আমার সাথে হয়েছে সেটা না, হেফাজতের সেই কিলিং এ, আমরা বলবো শাপলা চত্বরের কিলিং এ সে তো জিয়াউল আহসানের সাথে সরাসরি যুক্ত, কতজনকে খুন করেছে, 7 খুনের মামলা, 7 খুন। তো আমরা তাকে অ্যাকাউন্টেবল করি না কেন এখন? আপনারা তো চেষ্টা করতেছেন, ইলিয়াস চেষ্টা করেছে, কনক এই জিনিসগুলোকে উঠাচ্ছে। এখন অ্যাকাউন্টেবল করার পরে দিন শেষে সিদ্ধান্তটা নেওয়া তো আপনি নিতে পারতেছি না। যারা আপনি কি মনে করতেছেন দাদা যে এইখানে সব চেঞ্জ হয়ে গেছে, হাসিনা চলে যাওয়ার সাথে সাথে হাসিনার রাখা লোকগুলা চলে গেছে? না, হাসিনা রাখা আছে এবং তারা তাদের হাসিনার সময় হাসিনা লেখা লোকগুলো আছে, বাট এটা স্টিল এটাও আমাদেরকে অ্যাকনোলেজ করতে হবে যে বাংলাদেশে একটা খুব কনসিডারেবল ফর্মিডেবল সিভিল ফোর্স তৈরি হয়েছে, হ্যাঁ, যেটাকে উপেক্ষা করা খুব সহজ। এবং তারা উপেক্ষা করতে, সেখানে কিন্তু তাদের হাসিনার সময় যে জিনিসটা হয়েছিল, হাসিনা 14 দাদা সিভিল ফোর্স তো আর ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে পারে না, সমস্যা হচ্ছে এটা। না, কিন্তু সব জায়গা ঠিক হয়েছে, কিন্তু ক্যান্টনমেন্ট তো ঠিক করতে পারি না আমরা চাইলেও। দাদা আমরা তো ওপিনিয়ন বিল্ড করতে পারি, তাই না? আমরা তো ওপিনিয়ন বিল্ড করতে পারি, আমরা জনগণকে বলতে পারি, আমরা এক্সপোজ করে দিতে পারি। হ্যাঁ, এই ইমরান ইবনে রউফের ব্যাপারে আপনি আমার বিডিআর এর যেই ডকুমেন্টারিটা আমি তৈরি করেছিলাম 1 ঘন্টা 25 মিনিটের, সেখানে ইমরান ইবনে রউফের ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত বলা হয়েছে, সে কি করেছে, সে কি ছিল। মানে এখন কোথায় আছে? বিজেপিতে আছে, ওটা কি বলছিলা তুমি? হ্যাঁ, বিজেপিতে এখন না, তখন বিজেপিতে, এবং সে নাটক করছিল, সেই নাটকগুলোর বিষয়ে আমি সেখানে তখন বলেছিলাম, বর্ডারে গিয়ে সে নাটক করছে। এখনো যে সার্ভিসে আছে, ওটা কি বলেছিলা তুমি? হ্যাঁ, তখন ওই মুহূর্তে সে উত্তরবঙ্গের একটা ইয়েতে ছিল কমান্ডার হিসাবে। সরি, আমার ল্যাপটপের পাওয়ার আউট হয়ে গেছিল। যেটা বলতেছিলাম, সরি ইফ ইউ অ্যালাউ মি, হাসিনা 14 নির্বাচনের পর থেকে প্রতিটা দিন কিন্তু তার হিসাব ছিল যে সে ক্ষমতা থেকে সরে যাওয়া মানেই তাদের সবার পতন, কচু কাটা। তো সেই একই অবস্থা হয়ে গেছে, কিন্তু হাসিনা যাদেরকে সেট আপ করে রেখে গেছে, যে স্ক্রিপ্ট লিখে গেছে এখানে যে তোমরা এইভাবে চলবা, তারাও জানে যে তাদের একজনও যদি সরে যায় তাদের শক্তি ক্ষয় এবং তারা উইক হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমরা চাবো, বাট এটা এক্সপেক্ট করা খুব মানে স্বাভাবিক না যে তারা তাদের ভুল বুঝতে পেরে তাদের খারাপ লোকগুলাকে সবাইকে সরাই দিবে, বা তারা ভালো হয়ে যাবে, অজু করে তারা শুদ্ধ হয়ে যাবে। আমি আশাটুকু করি না, বিকজ আমি দেখেছি তারা এখনো কিভাবে প্রতিটা জায়গায় তাদের লোকে বসায় রাখছে, এবং সেই কারণে আমি মনে করি যে ঘোষণাটুকু আসছে সেটা মন্দের ভালো, যে আওয়ামী লীগকে সেই পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। তো পিনাকিটা ধরেন, আমরা যে রাশিদুজ্জামান, ব্রিগেডিয়ার রাশিদ যে সরাসরি নির্যাতন করছিল, আমরা অনেকবার আলোচনা করছি, সুমন ভাই ক্লেম করছে তাকে সাম্প্রতিক সময়ে যে আপনার হজ করার নামে পারমিশন দিয়ে মক্কা থেকে সে কানাডা চলে গেছে, যতটুকু আমরা জানি। ইমরান ইবনে রউফ এখনো বহাল। তো আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে আমার পরবর্তী সংস্কারটা কি রাষ্ট্রের? ধরেন কথা প্রসঙ্গে চলে আসলো, এখন ধরেন আর্মি ব্যাপারে আমরা অনেক রকমের বিষয় আমরা দেখছি, এবং ধরেন বিপ্লব পরবর্তী সময়েও সেনাপ্রধান চাচ্ছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করতে, যারা বিপ্লবের সঙ্গে সরাসরি যুক্ত তাদেরকে ডেকে তিনি সেই প্রস্তাব দিচ্ছেন যে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না, একে রিফাইন্ড আওয়ামী লীগ করতে হবে। তিনি অনেকটা হুমকির মতো কথা বলছেন। ডক্টর ইউনূসের সঙ্গে একটি দূরত্ব তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা বুঝতে পারি যে, এবং আসিফ মাহমুদের কথা থেকে আমরা বুঝতে পারি যে তিনি বুকে পাথর চাপা যে দিয়েছিলেন ইউনূসকে মেনে নেওয়ার জন্য, সে পাথর এখনো বুক থেকে উঠে নাই ওনার। তো এখন পরবর্তী সংস্কারটা কি, আমরা কোন দিকে যাব? দাদা শুরু করবেন না ইলিয়াস? আমি একটু বলতে চাই, আমি জেনেই বলতে চাই, যেহেতু আমরা সবাই এখানে আছি, আমার আজকেও একজন খুব গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টার সাথে কথা হলো দীর্ঘ সময় 40 মিনিট। তো আমি ওইখানে কয়েকটা জিনিস বললাম আর কি, আমি বলে রাখি। আমি বললাম যে দেখেন, আপনাদের সরকার তো রাজনৈতিক সরকার না, আপনাদের কারোই রাজনীতি করার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু সরকার হচ্ছে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট। বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে প্রধান এবং সবচেয়ে ক্রুশিয়াল পলিটিক্যাল ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশ সরকার, এবং আপনারা এই সরকারটা চালাচ্ছেন, কিন্তু আপনারা কেউই পলিটিক্যাল না। এবং এর কারণে আপনাদের যে পলিটিক্যাল ভ্যাকাম, সেই পলিটিক্যাল ভ্যাকামটাকে পূরণ করতে হয় অ্যাক্টিভিস্টদেরকে।
এবং আমি খুব ক্যাটেগরিক্যালি নাম ধরে বলছি যে দেখেন আপনার সরকারের পেছনে একটা বড় ধরনের পিপলস মোবিলাইজেশন, পিপল সাপোর্ট মোবিলাইজ করেছে 3 জন মানুষ, আপনারা মানেন বা না মানেন, পিনাকি, ইলিয়াস আর কনক সারোয়ার। হ্যাঁ, তো আমি ওনাকে বললাম যে আচ্ছা দেখেন এই যে প্রফেসর ইউনূস কাতারে গেলেন, কাতারে যে কথা বললেন, ডায়াসপোরার সাথে কথা বললেন, তো কিছু সময় কাটালেন, তো প্রফেসর ইউনূসের কি মনে হয় না যে পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ারের সাথে একটু বসে কথা বলি, ওরা কি ইয়ে করে? কেন মনে হলো না 9 মাসে? মানে আমরা কি কামলা, যে আমরা কামলা দিয়ে যাব সারাক্ষণ? আমরা তো কামলা না। হ্যাঁ, এবং সেই কারণে ওনারা একের পর এক মিস্টেক করছে, এবং যখন দেখে যে জনগণ মাঠে নামছে, রাস্তায় আছে, পিপলস সাপোর্ট আছে, তখন ওনারা একটা সাহসী পদক্ষেপ নিতে পারে। কিন্তু ওনারা প্রোঅ্যাক্টিভ হয়ে কখনোই পিপলস ভয়েস যারা রেইজ করে তাদের সাথে এনগেজ হওয়ার প্রয়োজনীয়তাটা মনে করে না, বোধ করে না। উপদেষ্টারা হয়তো করে, কিন্তু এটা প্রফেসর ইউনূসকে করতে হবে, এটা আমি মনে করি, এবং এটা করা উচিত। এবং এটা যদি উনি না করেন তাহলে এটা সাফারার হবেন উনি নিজেই, আর কেউ না। এখন দেখেন ওনারা ঐক্যমত কমিশন করলেন, তাই না? আমি এটা নিয়ে অনেকবার বলছি, এবং ওনারা আসছেন, আলী রিয়াজকে দিচ্ছেন, আর আলী রিয়াজ পলিটিক্স করছেন এক সময়, হ্যাঁ, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিভাবে মিডিয়েট করতে হয় এই স্কিলটা ওনার নাই। হ্যাঁ, ওখানে নিয়ে মনির হায়দারকে বসাইছে, তারও না। হ্যাঁ, তো ধরেন আমরা চাচ্ছি যে এই ছোট 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 জিনিস, আমার বিএনপির একজন খুব গুরুত্বপূর্ণ নেতার সাথে কথা হইল, উনি বলতেছেন যে এই যে দেখেন মানে অনেকে মনে করে যে বিএনপির সাথে আমার অনেক গ্যাপ এবং বিএনপির সাথে আমার খুব সারাক্ষণ মারপিট চলে, তা কিন্তু না। মানে বিএনপির ধরেন গুরুত্বপূর্ণ নেতারাও মাঝে মাঝে ফোন করেন, পরামর্শ নেন, কথা বলেন, এক্সচেঞ্জ করেন, এবং ওনাদের সাথে যখন কথা হয় আমার, তখন কিন্তু আমার কোনো আর্গুমেন্টকে ওনারা ফেলে দেন না, ওনারা অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন, সিরিয়াসলি নেন। ধরেন আমি বললাম যে দেখেন এই যে ঐক্যমত কথাটা হচ্ছে, এটাই আমাদের পরবর্তী, আমাকে বলছে সংস্কার কি, মানে এই যে ধরেন 18 বছর কি 16 বছরের নাকি 17 বছর ভোটের সময়, এটা কি সংস্কারের একটা গুরুত্বপূর্ণ? আমি বললাম এটা সংস্কারের গুরুত্বপূর্ণ কোনো এলিমেন্ট না। আমি যে সংস্কারটা চাই সেটা আপনিও চান, কিন্তু আসলে আমরা বলতে পারতেছি না, বিএনপির ল্যাঙ্গুয়েজে বলতে পারতেছি না। সেই জন্য বিএনপি মাঝে মাঝে এদিকে সরে যাচ্ছে, ওইদিকে সরে যাচ্ছে, এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, মনে করতেছে, সন্দেহ করতেছে। আমি বলছি যে দেখেন আমাদের সংস্কারগুলো কি কি হইতে হবে। আমি খুব সিম্পল, এই 2 দিন আগে আমার এই কানে গেলাম, এখানে বিএনপির ছেলে পেলে, ইয়াং ছেলে পেলে, সব ব্রাইট ছেলে পেলে, অনেক কাজ করে, কানে কাজ করে। তো হঠাৎ করে আমাকে দেখছে রাস্তায় আর কি, তারপরে দেখে এসে দৌড়ে এসে ধরছে বেশ কয়েকজন, মানে 10-12 জন। হ্যাঁ, তো এসে বলতেছে যে দাদা এরকম আমরা বিএনপি করি, আমরা আপনার ইয়ে শুনি, কিন্তু মাঝে মাঝে বিএনপির খুব রাগ হয় আমাদের। আমি বললাম যে আমারও তো হয়, হ্যাঁ, বিএনপি আমাদের রাজপথের এলাই ছিল, আমারও তো রাগ হয়। কিন্তু আমি ওদেরকেই বললাম, ওদের সাথে আলাপ করেই কিন্তু কথা বলতেছি, কথা বলতে 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 ওই জিনিসগুলো চিন্তা করি। আমি বললাম যে দেখেন আমি যে সংস্কারটা চাই, এটা আমি আপনাকে বলি, এটা বিএনপিও মানবে, কিন্তু এটা বিএনপিকে বলা হচ্ছে না এইভাবে। প্রথম জিনিস, ধরেন আমরা 2024 সালের নির্বাচনটাকে আমরা অবৈধ ঘোষণা করি, হ্যাঁ, তাতে কি হবে? তাতে শেখ হাসিনার সরকারটা দখলদার সরকার হিসেবে ঘোষিত হবে, তাই না? তাহলে কি হবে? অবৈধ ঘোষণা করলে শেখ হাসিনার সরকার দখলদার সরকার হলো, তাহলে আমাদের জুলাই বিপ্লবে আমরা যা যা করেছি, হ্যাঁ, সবকিছু বৈধ হয়ে যায়। এবং আমরা একটা দখলদার বাহিনীর সাথে ফাইট করেছি, তাহলে কি আওয়ামী লীগ বলেন, এই বলেন, কথা কামাল বলেন, ওটা সেটা, এই যে বিএনপির ফজলুর রহমান ইত্যাদি ইত্যাদি, যারা তারা যেটা বলতেছে যে পুলিশ হত্যা, অমুক তমুক, নবনীতা বলতেছে না, সবকিছু থেকে আমরা ইমিউন হয়ে যাই। হ্যাঁ, কারণ আমরা দখলদারের সাথে তো ফাইট করবো, তাদেরকে মারবো, ওরা আমাদেরকে মারবে। তাহলে শেখ হাসিনার সরকার একটা দখলদার সরকার এবং শেখ হাসিনার বাহিনী একটা দখলদার বাহিনী হিসেবে আমরা এস্টাবলিশ করে ফেলতে পারি। বিএনপি এটাতে আপত্তি করবে? কখনোই করবে না, তাই না? 2 নাম্বার, সংস্কার প্রশ্নে সংবিধানের এইটা সেটা, অমুক তমুক, ধর্মনিরপেক্ষতা, ওটা সেটা, প্রচুর ছোট 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 জিনিস। আমি বলছি যে আমি জিয়াউর রহমানের সংবিধান চাই। জিয়াউর রহমান যেটা ক্ষমতায় এসে এনাক্ট করছিলেন, আমি ওই সংবিধান চাই। মানে দেখেন এটাতে আমার চাওয়াটাও হয়ে যায়, কারণ আমি তো প্রেসিডেন্সিয়াল সিস্টেমের পক্ষের লোক। হ্যাঁ, সো আমি যদি প্রেসিডেন্সিয়াল সিস্টেমটাকে এনাক্ট করতে চাই, আবার ফিরে আনতে চাই, তাহলে জিয়াউর রহমানের সংবিধানটাই ফ্যান্টাস্টিক। ওইখানে আছে, জিয়াউর রহমান নিজেও প্রেসিডেন্ট ছিলেন। এটা কি বিএনপি না মানবে? এটা হবে না, বিএনপি এটাও মানবে। তাহলে দেখেন আমরা 2টা খুবই বড় সংস্কার করে ফেলতে পারবো এবং এটা মানায় ফেলতে পারবো। আমার এত মিটিং এরও দরকার নাই, একটা 5 মিনিটের কথা এটা সবাই মেনে ফেলবে। এইরকম আমরা যদি, আমি তো 2টা বললাম, আমরা যদি চিন্তা করে আরো 2টা বের করি এরকম এবং প্রেজেন্ট করতে পারি প্রেজেন্টেবল ওয়েতে, তাহলে দেখবেন আমাদের সংস্কার নিয়ে এত মূলামূলি আর থাকবে না, এটা সিম্পল হয়ে যাবে। দাদা ধরেন আপনি যেগুলো বলছেন এগুলো ধরেন কি বলবো, এটা ধরেন একটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া বা একটা ঐক্যমত্য বা এরকম একটা বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যদি বলি যে ধরেন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা 9 মাসে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারলো না। 9 মাস পরেও এই যে 11 বছর আগে গুম হওয়া সুমনের বাসায় ওয়ারেন্ট যায়, যেই মামলাগুলো 3 মাসের মধ্যে সকল মামলা এবং ওয়ারেন্ট বাতিল হয়ে যাওয়ার কথা, 9 মাস ধরে তারা এখন লম্বা লম্বা সরি বলে যে আমাদের ভুল হয়েছে। এখন পরবর্তী ছাত্রদের পদক্ষেপ কি হওয়া উচিত? আমরা কি সেনাবাহিনী সংস্কারের দিকে যাব? আমরা কি বিচার সংস্কারের দিকে যাব? আমরা কি মিডিয়া সংস্কারের দিকে যাব? অর্থাৎ যা দেখছি যে রাজপথ থেকে দাবি উত্থাপিত না হলে বা একটা মুভমেন্ট তৈরি না হলে কারো কর্ণকুহরে কিছুই ঢুকবে না। তো আমি এই প্রসঙ্গে নিয়ে আসি। ইলিয়াস, আপনি কি মনে করেন যে সংস্কারের পরবর্তী পদক্ষেপটা কি হওয়া উচিত? আর ছাত্রদেরকেই যদি আমরা বলি যে ছাত্র জনতাকেই রোল প্লে করতে হবে, কারণ আনফরচুনেটলি উপদেষ্টা পরিষদে বিপ্লবের সঙ্গে সংস্পর্শহীন, বিপ্লব বিবর্জিত মানুষরা বসে আওয়ামী লীগের দালালি করছে। কেউ কেউ নিজেদের আখের গোছাচ্ছে, কেউ কেউ বুঝতেই পারছে না যে তাদেরকে কেন সেখানে বসানো হয়েছে। আপনি কি মনে করেন পরবর্তী সংস্কারের পদক্ষেপটা কি হওয়া উচিত? দাদার সাথে আমার এই গত 5-6 দিন আগে যে কোনো একজনের ছাত্র নেতাদের যে কোনো একজনের আমরা 3-ওয়েতে লাইনে ছিলাম। তো তার কাছে যেটা আমরা শুনলাম যে ছাত্ররা আসিফ নজরুলের ব্যাপারে ডক্টর ইউনূসকে জানিয়েছেন যে ডক্টর ইউনূস যেন আসিফ নজরুলের কোনো বক্তব্য ছাত্রদের বক্তব্য মনে না করেন, এটা তাকে নিশ্চিত করে দিয়ে এসেছেন এবং এই ব্যাপারে তাকে সতর্ক করে দিয়ে এসেছেন যে স্যার আসিফ নজরুলকে আমরা মানি না, তিনি আমাদের বিরুদ্ধে কাজ করছেন, এটা বলে এসেছেন। এখন ধরেন আমি 2024 সালের আগস্টের পরপরই আমি আসিফ নজরুলের ব্যাপারে বলেছিলাম, কারণ আমার কাছে যে তথ্য ছিল, যাদের কাছে যা যা ব্যাপারে কথা হতো, তাদের সাথে যেটা পরিষ্কার হয়েছিলাম যে আসিফ নজরুল এখানে আওয়ামী লীগের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ভারতের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে প্রথম আলো তাকে এখানে বসিয়েছে। এখন আমরা ধরেন 5 তারিখের আগে কিন্তু সবাই দিশেহারা, কে কি করবে, কি হবে, হাসিনা যে যাবে কি যাবে না, কারোর কোনো প্রস্তুতি ছিল না, থাকার কথাও না। ভারত কিন্তু ঠিকই এই ওয়াকার থেকে শুরু করে সেনাবাহিনীর কয়েকজনকে নিয়ে, আসিফ নজরুলদেরকে নিয়ে দফায় দফায় বৈঠক, কি হবে, কিভাবে কি করা হবে, প্রথম আলো এদেরকে বসানো হয়েছে যে কিভাবে সরকার চলে গেলে কারা কোথায় আসবে। তারা কিন্তু সেভাবে তাদের প্ল্যান ওয়েতেই কিন্তু সেটা করেছেন। এবং তখন যদি আসিফ নজরুলকে নিয়ে যখন আমি কথা বললাম এবং ক্যান্টনমেন্ট